আমরা মূলত পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে জনপ্রশাসনের বিভিন্ন তত্ত্বগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে মূলত অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি এবং আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি হচ্ছে নতুন জনপ্রশাসন। এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা কি বুঝি সেটা আমরা আজকে আলোচনা করব। জনপ্রশাসনের বিভিন্ন পার্ট এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় আমাদের এই পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা মূলত আলোচনা করে থাকি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ জনপ্রশাসনের সমস্ত ভিডিওগুলো কিন্তু ডিটেলস আলোচনা করতে চলেছি এবং করছি। তাই এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। চলো আজকে দেখে নিই এই নতুন জনপ্রশাসন বলতে কি বোঝায় বা নতুন জনপ্রশাসন হঠাৎ করে কিভাবে গড়ে উঠলো। জনপ্রশাসন শুনেছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শুনেছি, কিন্তু নতুন জনপ্রশাসনটা কি, নতুন করে আবার কি এমন বিষয় গড়ে উঠলো, বা পুরনো জনপ্রশাসনটা বাই কেমন ছিল, তারপরে নতুন জনপ্রশাসনটাই বা কি বলতে চাইছে, এটা নিয়ে আজকের আমি আলোচনা করব। মূলত তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমরা কোনো একটা বিষয় নিউ বা নব জনপ্রশাসনও বলে থাকি, যখন আমরা নতুন জনপ্রশাসনের কথা বলছি তার মানে নিশ্চয়ই পুরনো একটা কিছু ছিল। সেই পুরনো জনপ্রশাসন কি বলছে বা পুরনো জনপ্রশাসন কি এমন ছিল যার কারণে বা কি এমন প্রয়োজন পড়লো যার কারণে নতুন জনপ্রশাসনের ভাবনা করতে লাগলো। বিশেষ করে ডিওয়াইট ওয়ার্ল্ডও এখানে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হিসেবে নতুন জনপ্রশাসনকে নতুনভাবে ভাবছে। এছাড়াও অনেকে রয়েছে, হারবার্ট সাইমন বা নতুন জনপ্রশাসনের বিভিন্ন তাত্ত্বিকরা কিন্তু জনপ্রশাসনের চিন্তাভাবনাকে নতুনভাবে গড়ে তুলতে চাইছে। সাবেকি যে জনপ্রশাসন ছিল, ধ্রুপদী যে জনব্যবস্থাপন বা জনপ্রশাসন ছিল, সেখানে সেই মতো করে জনপ্রশাসন ব্যবস্থা এতদিন ধরে পরিচালিত হয়ে এসেছে। এতদিন ধরে আমরা রাজনীতি থেকে উড্রো উইলসনের সময় থেকে আমরা রাজনীতি থেকে প্রশাসনকে বিভাজন করেছি। আমাদের কিন্তু চ্যানেলে এগুলো নিয়ে সব কিছু আলোচনা রয়েছে। আমরা কয়েকটা নীতির ভিত্তিতে আমরা কিন্তু জনপ্রশাসনের আলোচনা করতে চেয়েছি। আমরা মূলত নীতি নৈতিকতার যে জায়গা থেকে কয়েকটা নীতি মূল্যবোধ নিরপেক্ষভাবে আমরা কিন্তু জনপ্রশাসনকে আলোচনা করতে চেয়েছিলাম। এই যে বিষয়গুলো গড়ে উঠেছিল একটা সময়ের যে জনপ্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, সেটা একটা সময় আসে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন দামাদা বাজলো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়েও কিন্তু সেই সাবেকি জনপ্রশাসন বা সাবেকি যে জনপ্রশাসন ছিল, সেই জনপ্রশাসনের পক্ষে আর কোনোভাবেই বিভিন্ন উঠে আসা সমস্যাগুলোকে সমাধান করা সম্ভব হচ্ছে না। নতুন নতুন যে সমস্ত সমস্যাগুলো উঠে আসছে প্রশাসনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে তাদের কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই যে নতুনভাবে যেভাবে সমস্যাগুলো উঠে আসছে, সেই সমস্যাগুলোকে কিন্তু আর আমাদের পুরনো যে জনপ্রশাসন আছে, পুরনো যে প্রশাসনিক পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী সেগুলোকে সমাধান করা সম্ভব হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতিতে আমরা কি করছি, এইরকম একটা পরিস্থিতিতে আমরা নতুনভাবে একটা পরিকল্পনা করছি, যাতে করে সময়ের সাথে তাল মিলিয়ে, প্রাসঙ্গিকতার সাথে তাল মিলিয়ে, পরিবর্তিত অবস্থার সাথে তাল মিলিয়ে যাতে একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা যায় এবং জনপ্রশাসনের ক্ষেত্রকে গড়ে তোলা যায়। তার জন্য গড়ে তোলা হলো ধীরে ধীরে করে নতুন জনপ্রশাসন। দেখো, এখানে স্পষ্ট তোমাদের আলোচনা করা হয়েছে, এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে যে নতুন জনপ্রশাসন কেন প্রয়োজন হলো, কেন গড়ে উঠলো। বলছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি এবং প্রশাসনিক কাজকর্মের যে আবহাওয়া ছিল, তার মধ্যে সাবেকি জনপ্রশাসনের
রাজনীতি প্রশাসন বিভাজনের তত্ত্বটা দুর্বল হয়ে ওঠে। রাজনীতি এবং প্রশাসন যে বিভাজন, সেই তত্ত্ব আর ধোপে টিকছে না। বলা হচ্ছে যে যেভাবে রাজনীতি এবং প্রশাসনকে আমরা স্বতন্ত্র এবং পৃথক করে মনে করেছিলাম, আমি যখন তোমাদেরকে বিবর্তন পর্যায়ে পড়াই, প্রথম পর্যায়ে কিন্তু বলেছি যে রাজনীতি আলাদা, রাজনীতির কাজ আলাদা, প্রশাসনের কাজ আলাদা, উড্রো উইলসন এরা মনে করছেন। তাই এই যে স্বতন্ত্র বিষয় হিসেবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গড়ে উঠেছিল, সেটার কথা এখানে বলা হচ্ছে। এই পৃথক চর্চার ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছিল তা সংকটকালে প্রয়োগ করা অসম্ভব হয়ে পড়ছে, যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম। অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখো জনপ্রশাসনের যে সাবেকি চিন্তা, জনপ্রশাসনের যে পুরনো যে চিন্তা ছিল এতদিন ধরে, সেটা কি হচ্ছে, সেটা আমাদের একটা প্রতিষ্ঠানের দক্ষতা বাড়াবার জন্য যেভাবে সাংগঠনিক নীতির উপর আমরা গুরুত্ব দিয়েছিলাম, কয়েকটা নীতি, নৈতিকতা এবং বৈজ্ঞানসম্মত নীতি আমরা তৈরি করেছিলাম, আমরা মনে করেছিলাম এই নীতিগুলো তৈরির মধ্য দিয়ে জনপ্রশাসনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই নীতির মধ্য দিয়ে আমরা কাজ করতে পারি, অর্থাৎ আগে থেকে একটা নীতি, একটা খাঁচা, একটা স্ট্রাকচার একটা গঠন করে রেখেছিলাম। বলছে এখানে দেখো যে এই নীতির উপর গুরুত্ব দিচ্ছিল, বিশ্বযুদ্ধকালীন সংকটের পরিস্থিতি তা অবাস্তব এবং অসার বলে মনে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে হঠাৎ হঠাৎ করে তোমাকে ডিসিশন নিতে হবে, তৎকালীন সময়ে তোমাকে ডিসিশন নিতে হবে, তখন ওই আগের থেকে একটা তৈরি করে দেওয়া খাঁচার মতো বিষয় বা একটা মডেল, তার মধ্য থেকে আমি একটা ডিসিশন নেব, কয়েকটা নীতির মধ্য থেকে আমি ডিসিশন নেব, সেটা কিন্তু সেই সময় সম্ভব হচ্ছিল না। তার ফলে কি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে এটা অবাস্তব বলে মনে হচ্ছে। বস্তুত যুদ্ধের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় নমনীয়তা, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং চিন্তাশীল ইত্যাদি প্রয়োজন। অবশ্যই আমি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাব, আমার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিজ্ঞানসম্মত নীতির মধ্য দিয়ে আমাকে ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, শুধুমাত্র এরকম কিন্তু নয়। ভ্যালু ফ্যাক্টর যে সেপারেশন, অর্থাৎ মূল্যবোধ নিরপেক্ষতার যে কথা বলতো, তার মধ্য থেকেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে, শুধু তা কিন্তু নয়। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে এখানে মূল্যবোধেরও কিন্তু গুরুত্ব রয়েছে। এই যে বিষয়গুলো আসছে, অর্থাৎ তাৎক্ষণিক সময়ে আমি যখন সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত নিতে আমি কিন্তু পারছি না। সাবেকি জনপ্রশাসনের যে চিন্তাধারা, যে নীতি নৈতিকতা, যে চিন্তাধারার মধ্যে আমাদের নীতি নৈতিকতাকে বিসর্জন দেওয়া, এবং যেখানে শুধুমাত্র নীতির উপরে গুরুত্ব দিয়েছিল, কয়েকটা প্রিন্সিপালের উপর গুরুত্ব দিয়েছিল, এইরকম ভাবে আমরা কিন্তু আর সিদ্ধান্ত নিতে পারি না। এই জন্য বলছে সাবেকি যে নিয়ম, সাবেকি যে নীতি, সেগুলোকে ধীরে 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 পরিবর্তন করে নতুন অগ্রগতির সাথে তাল মিলিয়ে কি কি আমাদের প্রয়োজন, তার জন্য তোমাদেরকে বলে রাখি, মূলত ফিলাডেলফিয়া কনফারেন্স হয়েছিল, তারপরে কনফারেন্স হয় মিনোব্রুক কনফারেন্স। 1968 সালে প্রথম মিনোব্রুক কনফারেন্স হয়। এই প্রথম মিনোব্রুক কনফারেন্স থেকে কিন্তু আমরা বলতে পারি নতুন জনপ্রশাসনের জন্ম হচ্ছে। কার? মিনোব্রুক কনফারেন্স 1, মিনোব্রুক কনফারেন্স 1 1968। তারপরে হয়েছিল ঠিক 20 বছর পরে হয়েছিল 1988। তারপরে তৃতীয় মিনোব্রুক কনফারেন্স হয়েছিল কততে? তৃতীয় মিনোব্রুক কনফারেন্স হয়েছিল 2008-এ। এবারে আমরা দেখব যে নতুন জনপ্রশাসনের যে আলোচনা, নতুন জনপ্রশাসন যে গড়ে উঠলো, এই নতুন জনপ্রশাসন মূলত কি বলতে চাইছে। সাবেকি প্রশাসনকে হটিয়ে দিয়ে পুরনো জনপ্রশাসনের কথাগুলোকে পরিত্যাগ করে নতুন জনপ্রশাসন কোন কোন কথাগুলোকে বলতে চাইছে, কি এমন কিছু আনতে চাইছে যার কারণে আমরা তাকে বলছি নব বা নতুন। এটাকে কখন আমরা বলতে চাইছি? দেখো, 3-4টি বিষয়ের উপরে নতুন জনপ্রশাসন গুরুত্ব দেয়। 4টি, ফ্র্যাঙ্ক ম্যারিনি এবং আমাদের যে তাত্ত্বিক রয়েছেন, বিশেষ করে ডিওয়াইট ওয়াল্ডো, তাদের যে বই লিখেছিল, সেই বইতে 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে এই 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু নতুন জনপ্রশাসনকে জন্ম দিচ্ছে। একটা হচ্ছে প্রাসঙ্গিকতা,
একটা হচ্ছে কি প্রাসঙ্গিকতা, রেলিভেন্স, একটা বলছে মূল্যবোধ, ভ্যালুস, একটা হচ্ছে সামাজিক সমদর্শিতা, সোশ্যাল ইকুইটি, নট ইকুয়ালিটি, ইকুইটি, এবং পরিবর্তন, চেঞ্জ। এই চারটি কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার করে পড়ে, তোমাদের শর্ট প্রশ্নের জন্য পড়তে পারে, আবার নেট সেটের ক্ষেত্রেও কিন্তু এই চারটে আসে। এবার আমরা আলোচনা করব যে প্রাসঙ্গিকতা বলতে কি বোঝাচ্ছে। বুঝে দেখো, জনপ্রশাসনের যে আলোচনা, একটা সাবেকি যে জনপ্রশাসন, সে একটা নির্দিষ্ট প্রশাসনিক ভিত্তিতে কিন্তু তার আলোচনাটা করে গেছে। এতদিন সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আলোচনাটা করছিল, কিন্তু যখন দিনের পর দিন যখন সময় পরিবর্তিত হচ্ছে, পরিবর্তনের সাথে সাথে আমাকে নিজেকেও পরিবর্তন তো হতে হবে নাকি? না সমাজ এগিয়ে যাবে আমি পিছিয়ে থাকবো, এরকম তো হয় না। তাহলে আমি কিন্তু সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। এটাকেই বলে প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিক বিষয়ে যদি আমি কথা না বলি, তাহলে কিন্তু আমি সেই জায়গাতে টিকে থাকতে পারবো না। অর্থাৎ জনপ্রশাসনকে প্রাসঙ্গিক হতে হবে। জনপ্রশাসনে প্রাসঙ্গিক সময়ের সাথে তাল মিলিয়ে তাকে প্রাসঙ্গিক হতে হবে। এই জন্য বলছে প্রচলিত জনপ্রশাসন সাংগঠনিক দক্ষতা এবং ব্যয় সংকোচের উপর গুরুত্ব দিয়েছিল, তাই না? যে প্রশাসন ব্যবস্থা চলেছে তারা কিসের উপর গুরুত্ব দিয়েছিল? সাংগঠনিক দক্ষতার উপরে বেশি গুরুত্ব দিয়েছিল, যাতে ব্যয় কত কম করার মধ্য দিয়ে কত বেশি পরিমাণ সুবিধা আসতে পারে সেটার উপরে গুরুত্ব দিয়েছিল। কি বলেছিল? অপরদিকে ব্যবস্থাপন কর্মীদের দক্ষতা কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়েছিল, তাই না? তারপর বলছে জনপ্রশাসনের এই নতুন আন্দোলন কি বলছে? এই যে নতুন জনপ্রশাসন, তারা বলছে বিভিন্ন এই সমস্যাকে তুলে ধরে, একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিবেশে কিভাবে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আলোচনার আয়তায় নিয়ে আসে। তারা কি বলছে? নতুন যে জনপ্রশাসন কি বলছে? যে একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিবেশে, একটা পরিবেশ, সেখানে কি নির্দিষ্ট রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সেখানকার পরিবেশটা কি, সেই পরিবেশের উপরে নির্ভর করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, নাকি আমি আগে থেকে নীতি থাকবে তার উপরে আমি সিদ্ধান্ত নেব? তা বলছে না। বলছে একটা নির্দিষ্ট যে রাজনৈতিক পরিবেশ, নির্দিষ্ট অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সেই পরিবেশের উপরে ভিত্তি করেই কিন্তু আমাকে প্রাসঙ্গিক একটা সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই জনপ্রশাসন টিকে থাকবে বলে তারা মনে করছে। দ্বিতীয় যে পয়েন্টের কথা বলছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বলছে দেখো মূল্যবোধ। মূল্যবোধ বলতে ভ্যালুর কথা বলা হয়। বলছে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে, জনপ্রশাসন পরিচালনা করতে গেলে মূল্যবোধকে বাদ দিলে কিন্তু হয় না। কারণ সাবেকি যে জনপ্রশাসন তারা কি বলেছিল? তারা বলেছিল যা কিছু হবে বিজ্ঞানসম্মতভাবেই, বিজ্ঞানসম্মত উপায়ে আমরা বিবেচনা করব। কোনো ভ্যালুর কোনো জায়গা নেই। তারা প্রথম থেকেই ভ্যালু এবং ফ্যাক্ট এই দুটো বিষয়কে সেপারেট করেছিল, এই দুটো বিষয়কে একেবারে আলাদা করেছিল, মূল্যবোধকে নিরপেক্ষ করেছিল। যেখানে তার মানে কি? তার মানে কোনো মূল্যবোধের কোনো জায়গা নেই, মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলে সাবেকি যে প্রশাসন ব্যবস্থা ছিল। সেখানে বিজ্ঞানসম্মতভাবে কোনটা ঠিক কোনটা বেঠিক তার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু নতুন জনপ্রশাসন এসে কি বলল? নতুন জনপ্রশাসন এসে বলছে যে দেখো, শুধুমাত্র সব সময়ের জন্য আমি বিজ্ঞানসম্মত উপায়ে কোনো সিদ্ধান্ত নেব, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আমাকে কোনো যুদ্ধের সময় হোক বা কোনো রকম একটা দেশের সাথে আরেকটা দেশের প্রশাসনিক হোক বা প্রশাসনে কোনো সিদ্ধান্ত গ্রহণ হোক, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে সেই পরিস্থিতি শুধু নয়, সেই পরিস্থিতিতে আমার আবেগ এবং বিবেকটাও কিন্তু অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে থাকে। মূল্যবোধ এটাও কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি বিজ্ঞানসম্মত তাত্ত্বিকরা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে এরকম অনেক কথা বলে থাকে যে আমি যখন অন্য দেশের সাথে যুদ্ধ করতে যাব কি না যাব, আমি শুধু পরিসংখ্যান মাফিক আমি একটা দেখব যে ওই দেশের সাথে আমার সম্পর্ক কেমন, ওই দেশের সাথে কি রকম লেনদেন হয়,
তার পরিপ্রেক্ষিতে আমি একটা কূটনৈতিক সিদ্ধান্ত বা আমি একটা সিদ্ধান্ত নেব। বলছেন না, শুধুমাত্র তার পরিপ্রেক্ষিতে নয়, আমি ধরো বাংলাদেশের সাথে আমার কীরকম সম্পর্ক হবে, আমি পাকিস্তানের সাথে আমার কীরকম সম্পর্ক হবে, আমি তাদের উপর যুদ্ধ করব কি যুদ্ধ করব না, নাকি কূটনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে আমি করে নেব, এটা কিন্তু আমার মূল্যবোধের উপর নির্ভর করবে। আমার মূল্যবোধের উপর নির্ভর করে কিন্তু আমি অনেক কিছু ডিসিশন নেব। এই জন্য বলছে কোনো কিছু প্রশাসনের ক্ষেত্রেও কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে মূল্যবোধেরও কিন্তু গুরুত্ব আছে। একেবারে মূল্যবোধকে তাড়িয়ে দিলে, একেবারে ভ্যালু ফ্যাক্ট সেপারেশন করে দিলে হবে না, কারণ ভ্যালু ফ্যাক্ট ডাইকটমি এখানে চলবে না। আবার এই নতুন জনপ্রশাসন ভ্যালুকে অর্থাৎ মূল্যবোধকে কিন্তু আবার ফিরিয়ে আনলো। অর্থাৎ বলছে যে মূল্যবোধগুলি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সেগুলিকে খোলাখুলি জনপ্রশাসনে স্বীকার করা উচিত বলে এই নতুন জন আন্দোলন মনে করেন। যেগুলো নতুন জনপ্রশাসনের যে আন্দোলন, তারা মনে করেন যে মূল্যবোধেরও কিন্তু প্রয়োজন রয়েছে। খুব গুরুত্বপূর্ণ তৃতীয় পয়েন্টটি বলছে সামাজিক সমদর্শিতা। সামাজিক সমদর্শিতা বা সোশ্যাল ইকুইটি। ইকুয়ালিটি বলতে কি বোঝায়? ইকুয়ালিটি বলতে বোঝায় সকলের সমানাধিকার, একটা বিষয়ের প্রতি সকলের সমানাধিকার। যেমন সকলে ভোট একটি করে, সে গরিব হোক সে বড়লোক হোক, প্রত্যেকের ভোট একটা করে, এটা হচ্ছে সমানাধিকার। কিন্তু সোশ্যাল ইকুইটি বলতে কি বোঝায়? যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে সহযোগিতা করা, যারা পিছিয়ে আছে সমাজে তাদেরকে একটু বেশি সহযোগিতা করা, যাতে সমাজে যারা এগিয়ে আছে তাদের কাছাকাছি অন্তত আসতে পারে। এটাই হচ্ছে সোশ্যাল ইকুইটি। বলছে জনপ্রশাসনে শুধু কাজ এটুকুই হবে না যে শুধু সিদ্ধান্ত গ্রহণ করলাম, কিভাবে পরিচালিত করতে হয় সেই রকম একটা প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করলাম, শুধু তেমন করে করলে হবে না। কারণ প্রশাসন মানে শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ করবে, শুধুমাত্র পরিচালনা করবে কেমন কেমন কিভাবে হচ্ছে, শুধু সেটা নয়। যারা সমাজে পিছিয়ে পড়ে আছে তাদের সাম্য প্রতিষ্ঠা করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ একটা প্রশাসনের। এই জন্য বলছে নতুন যে জনপ্রশাসন সে রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে যাতে সাম্য প্রতিষ্ঠা করা যায় সেটার দিকেও তারা নজর দেবে। শুধুমাত্র প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা সেটা নয়, যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে তাদেরকেও সে দেখবে। বলছে নতুন জনপ্রশাসন কি মনে করছে? জনপ্রশাসনের প্রধান লক্ষ্য হলো জনগণের অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক কষ্টের লাঘব করা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। ফ্রেডরিকসন কি বলছেন? ফ্রেডরিকসন বলছেন যে প্রশাসন সংখ্যালঘুদের শোষণ এবং অবিচার দূর করতে ব্যর্থ হয় তা শেষ পর্যন্ত সেই সংখ্যালঘুদের দমন করার জন্যই ব্যবহৃত হয়। ফ্রেডরিকসন কি বলছেন? ফ্রেডরিকসন বলছেন যে যদি সংখ্যালঘুদের শোষণ এবং অবিচার দূর করতে ব্যর্থ হয় তাহলে কি হচ্ছে? তাহলে সংখ্যালঘুদেরই কিন্তু ঘুরে ফিরে দমন করে এই জনপ্রশাসন বা প্রশাসন। তাই তিনি বলছেন যে নতুন জনপ্রশাসন ভাবছে, নতুন প্রশাসনকে সমাজের ভুল ত্রুটি দূর করার জন্য ব্যবহার করতে চায় এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পাশে দাঁড়াতে চায়। অর্থাৎ সোশ্যাল ইকুইটি গড়ে তুলতে চায়। যারা সামাজিক দিক থেকে পিছিয়ে, যারা সমস্ত দিক থেকে সমাজের অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়ে আছে অন্যান্য শ্রেণীর থেকে, তাদের সমানে আনার চেষ্টা করা হয় এবং সেদিক থেকে প্রশাসনের দায়িত্ব হবে তাদের পাশে দাঁড়ায়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের রয়েছে একেবারে শেষে, 4 নম্বরের যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। বলছে সময়ের পরিবর্তনের সাথে সাথে জনপ্রশাসনের তো পরিবর্তন করতে হবে। জনপ্রশাসনকে টিকে থাকতে গেলে, প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে সমাধান করতে গেলে, প্রশাসনিক সমস্যাগুলোকে সমাধান করতে গেলে আমাকে পরিবর্তিত সমাজের সাথে সাথে কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে এবং প্রশাসন ব্যবস্থাকে সেইভাবে ঢেলে সাজাতে হবে, পরিবর্তন করতে হবে। শুধু তাই নয়, বলছে দেখো আমাদের যখন সাম্য প্রতিষ্ঠার কথা বলছি, সামাজিক সাম্য প্রতিষ্ঠার কথা বলছি, তখন আমাদের কি করতে হবে? পরিবর্তনের পথে হাঁটতে হবে।
পরিবর্তনটা খুব দরকার, কারণ সমাজ কখনো স্থিতাবস্থায় বিশ্বাসী নয়। তার সাথে সাথে আমাদের জনপ্রশাসনের ক্ষেত্রগুলো পরিবর্তন অত্যন্ত দরকার। বলছে দেখো, স্থিতাবস্থা এবং প্রভাবশালী শক্তির বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। নতুন জনপ্রশাসন প্রশাসনিক কাজকর্মে কিভাবে পরিবর্তন আনা যায় এবং সরকারি প্রতিষ্ঠানে আমলাতান্ত্রিক প্রবণতা কতটা কমানো যায় সেই দিকে নজর দেয়। যে আমলাতান্ত্রিক প্রবণতা যেটা ছিল সাবেকি জনপ্রশাসনে, যে আমলাতন্ত্রের মধ্য দিয়ে পরিচালিত হবে, আমলাতন্ত্রের যে কাঠামো, বলছে তার জায়গাটাকে একটু কমিয়ে বরং প্রশাসন নজর দেবে কীভাবে আমলাতন্ত্রকে কমানো যায় এবং সমাজে চিরস্থায়ী প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, তাকে ভাঙতে চায় নতুন জনপ্রশাসন। চিরস্থায়ী যে জনপ্রশাসন, আমলারা আছে তো আছে, অনেক দিন ধরে তারা খুঁটি গেড়ে আছে, তারাই পুরো প্রশাসন ব্যবস্থাটাকে ধরে রেখেছে, পরিচালনা করছে। বলছে এরকমভাবে চিরস্থায়ী প্রশাসনিক কাঠামো ব্যবস্থাকে তারা পরিবর্তন করতে চায়। এই পরিবর্তনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পরিবর্তনই একমাত্র জনপ্রশাসন ব্যবস্থা শুধু নয়, সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি এবং উন্নতি নিয়ে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমি একটা আবদার করতে পারি, তোমরা লাইক করবে অবশ্যই এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। তোমাদের MA BA নেট সেট প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নতুন জনপ্রশাসন তোমরা পাবে এবং আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যা কিছু আলোচনা করছি সবগুলো পাবে। যদি ভিডিওটি ভালো লাগে তবেই একমাত্র লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।